আসসালামু আলাইকুম। সাধারণ জ্ঞানের আন্তর্জাতিক বিষয়াবলীর এই ক্লাসটিতে আমি ফারহান সাকিব তোমাকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকের ক্লাসে আমরা যে টপিকগুলো কভার করব সেই টপিকগুলো থেকে প্রতি বছরই ভর্তি পরীক্ষায় উল্লেখযোগ্য সংখ্যক প্রশ্ন পরীক্ষায় এসে থাকে। চলো তাহলে দেখে নেই আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। আমরা আজকে কথা বলবো বিশ্বের সম্মেলনগুলো সম্পর্কে, বিশ্বের বিখ্যাত চুক্তি ও সনদ সম্পর্কে এবং গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক দিবসগুলো সম্পর্কে। দেরি না করে শুরু করা যাক। প্রথমেই আমরা বিশ্বের গুরুত্বপূর্ণ সব সম্মেলন নিয়ে জানব, যেখান থেকে প্রতি বছরই প্রশ্ন আসে। প্রথমত আমরা জানব সর্বপ্রথম ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এবং কবে অনুষ্ঠিত হয়। সর্বপ্রথম ধরিত্রী সম্মেলন বা আর্থ সামিট অনুষ্ঠিত হয় রিও ডি জেনিরোতে 1992 সালে। এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে, এই ধরিত্রী সম্মেলন বা রিও সম্মেলন কিংবা আর্থ সামিট এটা আসলে কি? চলো সেটাও জেনে নিই সংক্ষেপে। স্নায়ুযুদ্ধের পরে উন্নয়ন বিষয়গুলোতে আন্তর্জাতিকভাবে একসাথে সহযোগিতা করার জন্য সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া হিসেবে এই আর্থ সামিট বা ধরিত্রী সম্মেলন তৈরি করা হয়েছিল বা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। টেকসই উন্নয়ন সম্পর্কিত বিষয়গুলোতে আলাদা আলাদা দেশগুলোর পক্ষে কাজ করা খুবই কঠিন ছিল। এ কারণেই আর্থ সামিট অন্যান্য সদস্য রাষ্ট্রগুলোর সহযোগিতা করার প্ল্যাটফর্ম হিসেবে বিবেচিত হয়েছিল। এই সম্মেলনে এজেন্ডা 21 গৃহীত হয়। এটি একবিংশ শতাব্দীর টেকসই উন্নয়নের লক্ষ্যে গৃহীত কিছু কর্মপরিকল্পনা। সম্মেলনে রিও ঘোষণা বা রিও ডিক্লারেশনে 27টি নীতিমালা অন্তর্ভুক্ত করা হয়েছে। তারপর জাতিসংঘের উদ্যোগে প্রথম বিশ্ব নারী সম্মেলন অনুষ্ঠিত হয় মেক্সিকোতে 1909 সালের 28 ফেব্রুয়ারি। নিউ ইয়র্কের সোশ্যাল ডেমোক্রেট নারী সংগঠনের পক্ষ থেকে আয়োজিত নারী সমাবেশে জার্মান সমাজতান্ত্রিক নেত্রী ক্লারা জেটকিনের নেতৃত্বে সর্বপ্রথম আন্তর্জাতিক নারী সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর 1910 সালে ডেনমার্কের কোপেনহেগেনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় আন্তর্জাতিক নারী সম্মেলন। 17টি দেশ থেকে 100 জন নারী প্রতিনিধি এতে যোগ দিয়েছিলেন। এই সম্মেলনে ক্লারা প্রতি বছর 8 মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালন করার একটি প্রস্তাব দেন এবং সিদ্ধান্ত হয় 1911 সাল থেকে নারীদের সম অধিকার দিবস হিসেবে দিনটি পালন করা হবে। গুরুত্বপূর্ণ যে ব্যাপারটি আমাদের জানতে হবে এবং মনে রাখতে হবে সেটি হচ্ছে 1975 সালের 8 মার্চকে আন্তর্জাতিক স্বীকৃতি দেওয়া হয় এই নারী দিবসকে। দিবসটি পালনের জন্য বিভিন্ন রাষ্ট্রকে আহ্বান জানায় জাতিসংঘ। 2021 সালের তথ্য প্রযুক্তির বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অফ ইনফরমেশন টেকনোলজি বা WCIT এটি অনুষ্ঠিত হবে বাংলাদেশের ঢাকায়। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন। বিশ্ব পানি সম্মেলন এটি অনুষ্ঠিত হয়েছিল 2019 সালের 8 থেকে 10 এপ্রিল লন্ডনে। ব্রিক্স শীর্ষ সম্মেলন 2019 সালে অনুষ্ঠিত হয় ব্রাজিলে। এখন নিশ্চয়ই প্রশ্ন আসতে পারে মনে যে ব্রিক্স জিনিসটা আসলে কি? ব্রিক্স হচ্ছে 5টা রাষ্ট্রের সম্মেলন। ব্রাজিল, রাশিয়া, ভারত বা ইন্ডিয়া, চায়না এবং দক্ষিণ আফ্রিকা। এবং এই দেশগুলো যে আদ্যক্ষর অর্থাৎ নামের প্রথম অক্ষর সেটা দিয়ে কিন্তু ব্রিক্স গঠিত হয়েছে, অর্থাৎ ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকা। এই দেশগুলো হচ্ছে উদীয়মান অর্থনীতির দেশ অথবা সদ্য শিল্পোন্নত দেশ, কিন্তু তাদের বিশেষ একটা বৈশিষ্ট্য আছে, সেটা হচ্ছে অনেক বেশি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক ঘটনার উপর উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব। 2019 সালের 11তম যে সম্মেলনটি হয় সেটি অনুষ্ঠিত হয় 13 থেকে 14 নভেম্বর এবং এর মূল প্রতিপাদ্য ছিল একটি উদ্ভাবনীমূলক ভবিষ্যতের জন্য অর্থনৈতিক প্রবৃদ্ধি। 2020 সালে করোনার জন্য 12তম সম্মেলনটি স্থগিত করা হয়। তারপর G7 এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 2019 সালে এবং এটি অনুষ্ঠিত হয় ফ্রান্সে। G7 বা গ্রুপ অফ 7 হচ্ছে জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র নিয়ে গঠিত একটি সংগঠন। আবারও একটু নামগুলো জেনে নিই। জাপান, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্র। এই 7টা দেশ হচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল
এর দ্বারা স্বীকৃত বিশ্বের 7টি উন্নত বিশ্বের দেশ। এরা বৈশ্বিক সম্পদের শতকরা 64% প্রতিনিধি। 2014 সালের ক্রিমিয়া সংকটে রাশিয়ার সংশ্লিষ্টতার কারণে 2014 সালের 24 মে রাশিয়াকে G8 থেকে বাদ দেওয়া হয় এবং তখন থেকেই G8 হয়ে যায় G7। তারপর COP25 এই শীর্ষ সম্মেলন 2019 সালের 2 থেকে 13 ডিসেম্বর অনুষ্ঠিত হয় স্পেনের মাদ্রিদে। 25তম শীর্ষ সম্মেলনের 5টি প্রধান লক্ষ্য ছিল। এগুলো হচ্ছে আন্তর্জাতিক কার্বন বাজার পুনরায় চালু করা, জলবায়ু পরিবর্তনের ফলে বর্তমানে যে ক্ষয়ক্ষতি হচ্ছে তা মোকাবেলার অর্থ সংস্থান করা, উন্নত দেশগুলো থেকে উন্নয়নশীল দেশগুলোতে দীর্ঘমেয়াদী অর্থের জন্য একটি রোডম্যাপ তৈরি করা, প্যারিসের জলবায়ু চুক্তি কার্যকর হওয়ার আগ পর্যন্ত ঘটে যাওয়া জলবায়ু পরিবর্তনের জন্য উন্নত দেশগুলোকে দায়বদ্ধ করা এবং সমস্ত জলবায়ু বিষয়ক সমস্ত কর্মকাণ্ডে লিঙ্গ, মানবাধিকার এবং স্থানীয় অধিকার বিষয়গুলোকে অন্তর্ভুক্ত করা। কিন্তু লিঙ্গ কর্মপরিকল্পনা বাদে আর কোনো বিষয়ে ঐক্যমতে পৌঁছাতে পারেনি দেশগুলো। 2019 সালের সামিটে যোগদান করেন পরিবারবাদী কিশোরী গ্রেটা থানবার্গ। সামিটটি 2 ডিসেম্বর থেকে 13 ডিসেম্বর পর্যন্ত চলেছিল। কাজ করার এখনই সময়, এটিই ছিল এই সম্মেলনের মূল স্লোগান। তারপর ন্যাটোর শীর্ষ সম্মেলন 2019 সালের 3 থেকে 4 ডিসেম্বর অনুষ্ঠিত হয় লন্ডনে। ন্যাটোর পূর্ণরূপ হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো। এটি পৃথিবীর সবচেয়ে বড় সামরিক জোট। 1949 সালের 4 এপ্রিল এটি প্রতিষ্ঠিত হয়েছিল একটি সামরিক সহযোগিতার জোট হিসেবে। ন্যাটো জোটভুক্ত দেশগুলো পারস্পরিক সামরিক সহযোগিতা প্রদানে অঙ্গীকারবদ্ধ। তারপর জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় বেলগ্রেডে। নন অ্যালাইন মুভমেন্ট বা এর বাংলায় হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ঔপনিবেশিক রাষ্ট্রগুলো ভেঙে স্বাধীন রাষ্ট্র তৈরি হতে শুরু করে। আবার বিশ্ব রাজনীতিতে জড়িয়ে পড়ে স্নায়ুযুদ্ধ। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যকার এই স্নায়ুযুদ্ধে বিশ্ব তখন 2 ভাগে বিভক্ত। জোটের লক্ষ্যে 2 প্রভাবশালী বলয়ের বাইরে যে পারস্পরিক সহযোগিতা ভিত্তিক একটি নীতিমালা অনুসরণ করা, অর্থাৎ সেখান থেকেই নন অ্যালাইন মুভমেন্টের জন্ম বা উৎপত্তি হয়েছে। তারপর প্রথম বিশ্ব মানবাধিকার সম্মেলন অনুষ্ঠিত হয় অস্ট্রিয়ার ভিয়েনায়। 2020 সালে আন্তর্জাতিক এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় 6 থেকে 10 জুলাই ভার্চুয়াল প্ল্যাটফর্মে। কারণটি আমরা সবাই জানি, সেটি হচ্ছে কোভিড-19। তারপর ওয়াইসি শীর্ষ সম্মেলন 2019 সালে অনুষ্ঠিত হয় মক্কাতে, যেটি ছিল ওয়াইসির 14তম সম্মেলন। মুসলিম দেশগুলোর জোট দ্য অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন বা ওয়াইসি জাতিসংঘের পরে দ্বিতীয় বৃহত্তম আন্তদেশীয় সংগঠন। বর্তমানে 57টি দেশ ওয়াইসির সদস্য। তারপর এখন আমরা বিশ্বের কয়েকটা বিখ্যাত চুক্তি ও সনদ সম্পর্কে সংক্ষেপে জেনে নেওয়ার চেষ্টা করব। আমরা প্রথমে একটু চুক্তি ও সনদগুলোর নাম দেখে নেই। প্রথম ভার্সাই চুক্তি 1756, প্যারিস চুক্তি 1783, দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919, মানবাধিকার সনদ 1948, জেনেভা কনভেনশন 1949 এবং তাসখান্ত চুক্তি 1966। এক নজরে একটু সংক্ষেপে দেখে নেওয়া যাক চুক্তিগুলোতে কোনটায় কি বলা হয়েছে। প্রথম ভার্সাই চুক্তি। প্রথম ভার্সাই চুক্তি স্বাক্ষরিত হয় 1756 সালের 1 মে ফ্রান্স এবং অস্ট্রিয়ার মধ্যে। এটি একটি কূটনৈতিক চুক্তি ছিল। চুক্তিটি স্বাক্ষর হয় ফ্রান্সের প্যালেস অফ ভার্সাইতে। এই চুক্তিতে 2টি দেশের মধ্যে সামরিক সমঝোতা হয়। যদি ফ্রান্স কিংবা অস্ট্রিয়া ব্রিটেন বা প্রুশিয়ান সাম্রাজ্যের দ্বারা আক্রমণের শিকার হয়, তাহলে তারা একত্রে মোকাবেলা করবে, এমনটাই ছিল এই চুক্তির প্রতিপাদ্য। তারপর গুরুত্বপূর্ণ একটা চুক্তি, সেটা হচ্ছে প্যারিস চুক্তি 1783। প্যারিস চুক্তি স্বাক্ষরিত হয় 1783 সালের 3 সেপ্টেম্বর। ফ্রান্সের প্যারিসে ব্রিটিশ সাম্রাজ্যের রাজা 3য় জর্জের প্রতিনিধি ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধি এই চুক্তিটি স্বাক্ষর করে। সাথে যুক্ত ছিল ফ্রান্স, স্পেন ও নেদারল্যান্ডের প্রতিনিধিরাও। এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে আমেরিকার স্বাধীনতা যুদ্ধে আনুষ্ঠানিকভাবে সমাপ্তি হয়।
সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চুক্তির মাধ্যমে পূর্ণাঙ্গ স্বাধীন যুক্তরাষ্ট্র সৃষ্টি হয় এবং তার স্বীকৃতি তারা পায়। জেনে রাখা ভালো, ব্রিটেনের রাজা তৃতীয় জর্জের প্রতিনিধি ফ্রান্সে ভার্সাইতে ফ্রান্স ও স্পেনের রাজার সাথে যে চুক্তি করে, অনেক ঐতিহাসিক একে ভার্সাই চুক্তি হিসেবে অভিহিত করে থাকে। ইতোপূর্বে আমরা জেনেছি প্রথম ভার্সাই চুক্তি সংঘটিত হয় ফ্রান্স ও অস্ট্রিয়ার মধ্যে। একই নামে দুটি চুক্তি থাকার ফলে আমাদের সবসময় অপশনগুলোর প্রতি ভালোভাবে লক্ষ্য করতে হবে। তারপর আমরা জানব দ্বিতীয় ভার্সাই চুক্তি 1919 সম্পর্কে। 1919 সালের প্যারিসে অনুষ্ঠিত প্যারিস শান্তি সম্মেলনে চুক্তির খসড়া করা হয়। খসড়া বা ড্রাফটের মূল নকশা করেন 4 জন নেতা। এরা হচ্ছেন ব্রিটেনের ডেভিড লয়েড জর্জ, ফ্রান্সের জর্জেস ক্লেমেনিউ, যুক্তরাষ্ট্রের উইড্রো উইলসন এবং ইতালির ভিটোরিও অরল্যান্ডো। মূলত প্রথম 3 জনই ড্রাফট তৈরি করেন। এই চুক্তিতে গুরুত্বপূর্ণ কয়েকটি দিক হচ্ছে জার্মানিকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা এবং যুদ্ধের বিপুল সংখ্যক ক্ষতিপূরণ দিতে তাদের বাধ্য করা। জার্মানির ক্ষেত্রফল ও সীমা 10 ভাগ কমিয়ে আনতে হয়। এই চুক্তি অনুযায়ী চুক্তি স্বাক্ষর করা হয় 28 জুন 1919 সালে এবং কার্যকর হয় 19 জানুয়ারি 1920 সাল থেকে। তারপর আমরা জানবো আরেকটা গুরুত্বপূর্ণ সনদ সম্পর্কে, এটা হচ্ছে মানবাধিকার সনদ 1948। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস বা ইউডিএইচআর, এটি একটি ঘোষণাপত্র। 1948 সালের 10 ডিসেম্বর প্যারিসে অনুষ্ঠিত জাতিসংঘ সাধারণ পরিষদে এই ঘোষণা প্রদান করা হয়। প্রত্যেক মানুষের মানবাধিকার নিশ্চিত করার লক্ষ্য নিয়ে এই সনদ ঘোষিত হয়। এই সনদ প্রস্তাবের পক্ষে 48টি ভোট পড়ে এবং এর বিপক্ষে একটাও ভোট পড়ে নাই। 8টা দেশ ভোট প্রদানে বিরত ছিল। দেশগুলো হচ্ছে সোভিয়েত ইউনিয়ন, ইউক্রেন, বেলারুশ, যুগোস্লাভিয়া, পোল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, চেকোস্লোভিয়া এবং সৌদি আরব। তারপর আমরা জানব 1949-এর জেনেভা কনভেনশন সম্পর্কে। যুদ্ধ হয়েছে কিংবা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে এমন মানুষের জন্য এই কনভেনশন খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি। এই যে যুদ্ধ সম্পর্কিত আচরণ কেমন হবে তা নিয়ে আন্তর্জাতিক আইন গঠন করা হয় জেনেভা কনভেনশন অনুযায়ী। মূলত 4টি আনুষ্ঠানিক চুক্তি ও 3টি বাড়তি প্রোটোকল নিয়ে জেনেভা কনভেনশন গঠিত। 1949 সালে একটা সন্ধিপত্র সম্পাদিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী প্রতিক্রিয়া ও এর ফলাফল হিসেবে। এই সন্ধিপত্রটি হচ্ছে চতুর্থ চুক্তিটি। 1949-এর চতুর্থ চুক্তি এবং এর সাথে 3টি চুক্তির 1864, 1906 এবং 1929 একসাথে মিলে হয় জেনেভা কনভেনশন। এই কনভেনশনে উঠে এসেছে যুদ্ধকালীন অধিকারগুলো নির্দিষ্টভাবে ও বিশদ ভাষায়। এতে প্রতিষ্ঠিত হয়েছে আহতদের এবং যুদ্ধাঞ্চল ও এর কাছাকাছি এলাকার বেসামরিক নাগরিকদের সুরক্ষার ব্যবস্থা। এর আইন বা বিধিসমূহ সেই সকল ব্যক্তিদের রক্ষা করে যারা সংঘাত বা বৈরিতায় লিপ্ত নয় অথবা যারা সংঘাত ও বৈরিতায় অংশগ্রহণ করছে না, যেমন আহত বা অসুস্থ যোদ্ধা, যুদ্ধবন্দী, বেসামরিক জনগণ, ধর্ম এবং চিকিৎসা ক্ষেত্রে নিয়োজিত কর্মীরা। আশা করি জেনেভা কনভেনশন আমাদের কাছে পরিষ্কার। তারপর আমরা জানবো তাসখন চুক্তি সম্পর্কে। তাসখন চুক্তি, এই চুক্তিটি হচ্ছে 1966 সালের 10 জানুয়ারি উজবেকিস্তানের রাজধানী তাসখন্দে পাকিস্তান ও ভারতের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। এটি 1965 সালের ভারত পাকিস্তান যুদ্ধবিরতির লক্ষ্যে সম্পাদিত হয়েছিল। জাতিসংঘ, আমেরিকা ও সোভিয়েত ইউনিয়নের চাপে তাসখন সম্মেলনে ভারত ও পাকিস্তান তাদের একে অপরের জয়যুক্ত অঞ্চলগুলো ছেড়ে দিতে এবং কাশ্মীরের 1949 সালের যুদ্ধবিরতির সীমান্ত চুক্তি মেনে চলতে বাধ্য হয়। দুই দেশের মধ্যে শান্তি স্থাপন এবং জনগণের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি তাসখন চুক্তির মূল কথা। দুই পক্ষ নিজেদের বিরোধ মীমাংসার জন্য পরস্পরের মধ্যে শক্তি প্রয়োগ না করে জাতিসংঘ সনদ অনুযায়ী শান্তিপূর্ণ উপায় গ্রহণ করবে বলে একমত হয় এই তাসখন চুক্তিতে। আশা করি প্রথম ভার্সাই চুক্তি, প্যারিস চুক্তি, দ্বিতীয় ভার্সাই চুক্তি, মানবাধিকার সনদ, জেনেভা কনভেনশন এবং তাসখন চুক্তি, এই ব্যাপারগুলো সম্পর্কে আমরা সংক্ষিপ্ত হলেও একটা স্পষ্ট ধারণা পেয়েছি। এরপরে আমরা দেখব ভারত
ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 1971, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি 1970, সিমলা চুক্তি 1972, প্যারিস শান্তি চুক্তি 1973, ক্যাম্প ডেভিড চুক্তি 1978 এবং শেনজেন চুক্তি 1985 সম্পর্কে। দেখা যাক প্রথমে ভারত সোভিয়েত মৈত্রী চুক্তি 1971। 1971 সালের 9 আগস্ট ভারত ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে এই চুক্তিটি বাংলাদেশের স্বাধীনতার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। চুক্তিটি স্বাক্ষর করে ভারতের পররাষ্ট্রমন্ত্রী শরণ সিং এবং সোভিয়েতের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে গ্রোমিকো। এই চুক্তিতে বলা হয়েছিল দুই দেশের কেউ তৃতীয় শক্তি দ্বারা হামলার শিকার হলে একে অপরকে সাহায্য করবে। বাংলাদেশের যুদ্ধের সময় এই চুক্তির ফলে ভারতের তরফ থেকে বাংলাদেশ আরও বেশি সাহায্য পায় এবং সোভিয়েতের পক্ষ বাংলাদেশের দিকে যায়। তারপর পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি 1970। পারমাণবিক অস্ত্রের প্রসার রোধ করার জন্য এই চুক্তিপত্রটি সাধন করা হয়েছিল। 1968 সালের 1 জুলাই এই চুক্তির স্বাক্ষর শুরু হয়। এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রপক্ষের সংখ্যা হচ্ছে 189টি। এর মধ্যে 5টি রাষ্ট্র পরমাণু শক্তিধর। এরা হচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া এবং গণচীন। এরা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য। এই চুক্তিটি কার্যকর করা হয় 1970 সালের 5 মার্চ। তারপর আমরা জানব 1972 সিমলা চুক্তি সম্পর্কে। 1971 সালে পাকিস্তানের আত্মসমর্পণের পর পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টো ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সিমলায় এক শীর্ষ বৈঠকে মিলিত হয়ে দীর্ঘ আলোচনার পর একটি শান্তি চুক্তি স্বাক্ষর করেন। এই চুক্তিতে ভারত ও পাকিস্তান তাদের সকল বৈরিতার অবসান ঘটানো, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে সকল ক্ষেত্রে বন্ধুত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠার জন্য অঙ্গীকার ব্যক্ত করে। এই চুক্তির অধীনে ভারত সকল যুদ্ধবন্দীকে বিনা বিচারে পাকিস্তানে ফেরত পাঠায়। পাকিস্তান এই প্রতিশ্রুতি দেয় যে তারা যুদ্ধাপরাধীদের বিচার করবে। যদিও পরবর্তীতে পাকিস্তান সেই যুদ্ধাপরাধীদের বিচার আসলে ঠিকঠাকভাবে সম্পন্ন করেনি। এবং এই সিমলা চুক্তি এই কারণে গুরুত্বপূর্ণ ছিল কারণ এই সিমলা চুক্তির ফলে পাকিস্তান বাংলাদেশকে কূটনৈতিক স্বীকৃতি প্রদান করে। তারপর প্যারিস শান্তি চুক্তি 1973। 1960-এর দশকের শুরুতে ভিয়েতনাম যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি জড়িয়ে পড়ে। শান্তি চুক্তির লক্ষ্যে যুক্তরাষ্ট্র সরাসরি এই ধরনের একটা চুক্তি করতে চায় যাতে করে যুদ্ধের অবসান হয়। 1969 থেকে 1973 সালের মধ্যে প্রকাশ্যে এবং গোপনে বেশ কিছু বৈঠক অনুষ্ঠিত হয়। 23 জানুয়ারি 1973 সালে প্যারিসে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে 80 দিনের মধ্যে যুদ্ধবন্দীদের মুক্তি দেওয়া, যুদ্ধবিরতি, দক্ষিণ ভিয়েতনামের সাধারণ নির্বাচন, দক্ষিণ ভিয়েতনামে মার্কিন সহায়তা অব্যাহত রাখা এবং উত্তর ভিয়েতনামের সেনাদের দক্ষিণ ভিয়েতনামে অবস্থান অন্তর্ভুক্ত ছিল। 23 জানুয়ারি শান্তি চুক্তি স্বাক্ষরিত হলেও সময়ের প্রয়োজনে আলাপ আলোচনা অব্যাহত থাকে। কিছু অঞ্চলে তখনও যুদ্ধ চলমান ছিল। 29 মার্চের মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র সেনা প্রত্যাহার করে। উত্তর ভিয়েতনামেও বোমাবর্ষণ হতে থাকে। তখন আবারও দেখা যায় যে উভয় পক্ষই যুদ্ধবিরতি লঙ্ঘন করছে। 1973 সালে মে ও জুন মাসে কিসিঞ্জার এবং লি ডাকথো শান্তি চুক্তি উত্তরণে প্রচেষ্টা চালাতে থাকেন। 1973 সালের 13 জুন মার্কিন যুক্তরাষ্ট্র এবং উত্তর ভিয়েতনামের যৌথভাবে প্যারিস চুক্তির পূর্ণাঙ্গ বাস্তবায়ন সম্পন্ন হয়। এই চুক্তির জন্যই হেনরি কিসিঞ্জার ও লি ডাকথো উভয় শান্তিতে নোবেল পুরস্কার পান। তবে লি ডাকথো এই নোবেল শান্তি পুরস্কার প্রত্যাখ্যান করেন। আমরা অনেকেই হেনরি কিসিঞ্জারের নামের সাথে কিন্তু পরিচিত, কারণ হেনরি কিসিঞ্জার বাংলাদেশ সম্পর্কে বলেছিলেন যে বাংলাদেশ ইজ আ বটমলেস বাস্কেট, অর্থাৎ বাংলাদেশ হচ্ছে একটা তলাবিহীন ঝুড়ি। এরপর আমরা জানবো ক্যাম্প ডেভিড চুক্তি 1978 সম্পর্কে। ক্যাম্প ডেভিড মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতিদের বিশ্রাম স্থান হিসেবে পরিচিত। এই স্থানে মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টারের মধ্যস্থতায় মিশরের প্রেসিডেন্ট আনোয়ার সাদাত ও ইসরায়েলের প্রধানমন্ত্রী মোনাহেম বেগিনের মধ্যে সমঝোতার গোপন একটা বৈঠক হয়। 1978 সালের 17 সেপ্টেম্বর এই শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে মিশর ইসরায়েলকে স্বীকৃতি দেয় এবং প্রথম আরব দেশ হিসেবে তারা এই স্বীকৃতিটি প্রদান করে। ইসরায়েল ও মিশরের কাছে সিনাই উপত্যকা ছেড়ে দেওয়া হয়। এই শান্তি চুক্তির জন্য আনোয়ার সাদাত ও মোনাহেম বেগিন দুইজনই নোবেল শান্তি পুরস্কার লাভ করেন 1978 সালে।
তারপর শেনজেন চুক্তি 1985 সালে শেনজেন চুক্তির মাধ্যমে সদস্য ও ইউরোপের অন্য কয়েকটি রাষ্ট্রের মধ্যে পাসপোর্টবিহীন সীমান্ত ধারণার একটা ধারণা তৈরি করা হয়। তৎকালীন ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটির 10টি রাষ্ট্রের মধ্যে 5টি দেশ এই চুক্তিটি করে। দেশগুলো হচ্ছে বেলজিয়াম, ফ্রান্স, পশ্চিম জার্মানি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস। তাদের দেশের মধ্যে অবাধে চলাচল আরও সুগম করে পারস্পরিক অর্থনৈতিক তৎপরতা আরও জোরদার করার জন্য এই চুক্তিটি সম্পাদিত হয়। এই চুক্তি 1985 সালে স্বাক্ষরিত হলেও পুরোপুরিভাবে কার্যকর হয় 1995 সালে। ইউরোপিয়ান ইউনিয়নেও এই চুক্তির মতো পাসপোর্টবিহীন অবাধে চলাচলের এই নীতি গ্রহণ করা হয়। আশা করি ভারত সোভিয়েত চুক্তি 1971, পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি 1970, সিমলা চুক্তি 1972, প্যারিস শান্তি চুক্তি 1973, ক্যাম্প ডেভিড চুক্তি 1978, শেনজেন চুক্তি 1985, এই যে চুক্তিগুলো রয়েছে এগুলো সম্পর্কে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি। তারপর এখন আমরা দেখি আরো কয়েকটা চুক্তি সম্পর্কে। প্রথমেই ম্যাস্ট্রিক্ট চুক্তি। 1972 সালের 7 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের ম্যাস্ট্রিক্টে ইউরোপীয় সম্প্রদায়ের সদস্যদের মধ্যে এই চুক্তিটি স্বাক্ষরিত হয়, যা ম্যাস্ট্রিক্ট ট্রিটি নামে পরিচিত। এই চুক্তির মাধ্যমে ইউরোপীয় ইউনিয়নের সৃষ্টি হয়। 1993 সালের 1 নভেম্বর এই চুক্তিটি সম্পাদিত হয় এবং 1995 সালে অস্ট্রিয়া, ফিনল্যান্ড ও সুইডেন এতে যোগ দেয়। 2002 সালে 12টি সদস্য রাষ্ট্র মুদ্রা হিসেবে ইউরো গ্রহণ করে। 2004 সালে সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাটভিয়া, লিথুনিয়া, মাল্টা, পোল্যান্ড, স্লোভাকিয়া ও স্লোভেনিয়া ইইউতে যোগদান করে। তারপর আমরা জানব 1995 সালের ডেটন চুক্তি সম্পর্কে। এই চুক্তির মাধ্যমে মূলত বসনিয়ার সংকট নিরসনের পথ সুগম হয়। চুক্তিটি নভেম্বর 1995 সালে যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ডেটনে একটা মতৈক্য তৈরি করে। আনুষ্ঠানিকভাবে চুক্তিটিতে স্বাক্ষর করা হয় 1995 সালের 14 ডিসেম্বর প্যারিসে। চুক্তিটির মধ্যস্থতাকারী ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তারপর সিটিবিটি চুক্তি 1996। এটা ছিল সর্বব্যাপী পারমাণবিক পরীক্ষা নিষিদ্ধকরণ চুক্তি। সামরিক ও বেসামরিক ক্ষেত্রে যাবতীয় পারমাণবিক পরীক্ষার উপর নিষেধাজ্ঞা আরোপ করার জন্য এই চুক্তিটি করার চেষ্টা করা হয়। 1996 সালের 10 সেপ্টেম্বর জাতিসংঘের সাধারণ সভায় এই চুক্তিটি গৃহীত হয়, তবে এখনো এটি কার্যকর করা হয়নি। কার্যকর না হওয়ার পেছনে বিশ্বের কতগুলো দেশ দায়ী, যারা কিনা এই চুক্তিটিকে সমর্থন করেনি। আমেরিকা, চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান, মিশর, ইরান ইত্যাদি দেশগুলো এখানে আসলে সমর্থন জানায়নি। তবে এই চুক্তিতে স্বাক্ষরকারী দেশ 183টি। তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি চুক্তি সম্পর্কে আমরা জানব। চুক্তিটা হচ্ছে 1997 সালের কিয়োটো চুক্তি, কিয়োটো প্রোটোকল। এটি একটি বহুরাষ্ট্রীয় আন্তর্জাতিক চুক্তি, যা এই চুক্তিতে স্বাক্ষরকারী রাষ্ট্রগুলোকে গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাসের জন্য দায়বদ্ধ করে। 1997 সালের 11 ডিসেম্বর জাপানের কিয়োটো শহরে এই চুক্তি প্রথম গৃহীত হয় এবং 2005 সালের 16 ফেব্রুয়ারি প্রথম কার্যকর হয়। বর্তমানে এই চুক্তি দ্বারা 192টি দেশ দায়বদ্ধ রয়েছে। দায়বদ্ধ দেশগুলো কার্বন নিঃসরণ কমানোর ব্যাপারে জোর প্রদান করে। 2001 সালে মার্কিন যুক্তরাষ্ট্র কিয়োটো প্রোটোকল থেকে নিজেদের প্রত্যাহার করে নেয়। এরপর চীন ও ভারত চুক্তি স্বাক্ষর থেকে বিরত থাকে। মার্কিন যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া সর্বোচ্চ কার্বন নির্গমনকারী দেশ। 2008 থেকে 2012 সালের মধ্যে প্রথম দায়বদ্ধতার সময়কালে 37টি শিল্পোন্নত দেশের নিঃসরণের পরিমাণ বেঁধে দেওয়া হয়। 2012 সালে এই চুক্তিকে পরিবর্ধিত করে পেশ করা হয়, যা দোহা সংশোধনী নামে পরিচিত। এই সংশোধনী অনুসারে শুধুমাত্র 2020 সাল পর্যন্ত ইউরোপীয় দেশগুলোকে নিঃসরণের পরিমাণ কমিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়। তারপর 1987 সালের মন্ট্রিল চুক্তি। মন্ট্রিল চুক্তি 1987 সাল বা মন্ট্রিয়াল প্রোটোকল কিংবা মন্ট্রিল প্রোটোকল
এটি হচ্ছে ওজোন স্তর রক্ষা করার জন্য একটি আন্তর্জাতিক চুক্তি। ওজোন স্তরকে রক্ষা করার জন্য 1987 সালের 16 সেপ্টেম্বর স্বাক্ষরিত হয় মন্ট্রিল চুক্তি এবং 1989 সালের 1 জানুয়ারি থেকে এটি কার্যকর হয়। এ পর্যন্ত মন্ট্রিয়াল চুক্তি 4 বার সংশোধন করা হয়। চুক্তিতে স্বাক্ষরকারী দেশ হচ্ছে 46টি। তারপর আমরা জানব 1997 সালের স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তি সম্পর্কে। স্থলমাইন নিষিদ্ধকরণ চুক্তির আরেকটি নাম হচ্ছে অটোয়া চুক্তি। কি চুক্তি? অটোয়া চুক্তি। এই চুক্তির উদ্দেশ্য ছিল স্থলমাইনের উৎপাদন, মজুতকরণ, ব্যবহার নিষিদ্ধ করা। এই চুক্তি স্বাক্ষর করা হয় 1997 সালের 3 ডিসেম্বর এবং চুক্তিটি কার্যকর করা হয় 1999 সালের 1 মার্চ। এই চুক্তির সাথে যুক্ত আছে 164টি রাষ্ট্র। চুক্তিতে স্বাক্ষর করেছে 133টি রাষ্ট্র। তারপর এখন আমরা কয়েকটা আন্তর্জাতিক দিবস সম্পর্কে জানবো যেগুলো ভর্তি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। প্রথমটা আমাদের সবারই খুবই পরিচিত এবং সবারই জানা, সেটি হচ্ছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এটি হচ্ছে 21শে ফেব্রুয়ারি, অর্থাৎ প্রতি বছরের 21শে ফেব্রুয়ারি আমরা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসটি পালন করে থাকি। তোমাদের নিজেকে ঝালাই করে নেওয়ার জন্য যে প্রশ্নটা তোমাদের কাছে আমি রাখতে চাই সেটা হচ্ছে, বলো তো ইউনেস্কো কত সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করার স্বীকৃতি দিয়েছিল? এটা যদি পারো তাহলে বুঝতে পারবো যে তোমার প্রস্তুতি মোটামুটি ভালোই চলছে। আর না পারলে বলাই বাহুল্য যে তোমাকে আরো অনেক অনেক পড়তে হবে। আন্তর্জাতিক নারী দিবস এটি আমরা পালন করে থাকি প্রতি বছরের 8 মার্চ। আন্তর্জাতিক বর্ণ বৈষম্য বিলোপ দিবস এটি পালন করা হয় প্রতি বছরের 21 মার্চ। 7 এপ্রিল এটি হচ্ছে বিশ্ব স্বাস্থ্য দিবস। বলাই বাহুল্য যেহেতু কোভিড-19 বা একটা মহামারীর কারণে পুরো দেশের বিশ্বের যে স্বাস্থ্য ব্যবস্থা রয়েছে সেটা একটা টালমাটাল পরিস্থিতিতে পড়ে গিয়েছিল, তাই আসন্ন ভর্তি পরীক্ষার জন্য এই বিশ্ব স্বাস্থ্য দিবস কবে এটি জানা খুবই খুবই গুরুত্বপূর্ণ। এটা এই বছর সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ইনফরমেশনগুলোর মধ্যে একটা। তারপর বিশ্ব ধরিত্রী দিবস এটি পালন করা হয়েছিল 22 এপ্রিল। মে দিবস অথবা আন্তর্জাতিক শ্রমিক দিবস এটি হচ্ছে প্রতি বছর 1 মে পালন করা হয় এবং আমরা সবাই 1 মে সরকারি একটা ছুটি পাই। 3 মে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। 3 মে হচ্ছে বিশ্ব সংবাদপত্র স্বাধীনতা দিবস। তারপর বিশ্ব রেড ক্রস দিবস। 8 মে হচ্ছে বিশ্ব রেড ক্রস দিবস। 28 মে বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস। বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস কবে? এটা হচ্ছে 28 মে। 29 মে হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস, অর্থাৎ এটা কিন্তু জাতিসংঘ শান্তি দিবস নয় বা এটা কিন্তু জাতিসংঘ দিবস নয়, এটা হচ্ছে জাতিসংঘ শান্তিরক্ষী দিবস। আমরা যখন প্রশ্ন পড়ব কিংবা আমরা যখন অপশনসগুলো দেখব তখন একটু মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করব, তাহলে আর ভুল হবে না। তারপর বিশ্ব তামাক মুক্ত দিবস, এটা হচ্ছে 31 মে। বিশ্ব পরিবেশ দিবস এটা জানা খুবই গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু প্রতি বছরই গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে পরিবেশ দূষণের কারণে এবং আমাদের সার্বিক যে পরিবেশ রয়েছে সেটি যেহেতু প্রতিনিয়তই ধীরে ধীরে আস্তে আস্তে আরও খারাপ হচ্ছে এবং বৈশ্বিক উষ্ণতা যেহেতু বাড়ছে, দেখা যাচ্ছে যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতাটাও বেড়ে যাচ্ছে, অর্থাৎ পৃথিবীর যে হিমবাহগুলো রয়েছে সেগুলো গলে যাচ্ছে, এরকম আরও অসংখ্য পরিবেশজনিত সমস্যা যেহেতু প্রতিনিয়ত উদ্ভব হচ্ছে পরিবেশ দূষণের কারণে, এই কারণে বিশ্ব পরিবেশ দিবসটা খুবই গুরুত্বপূর্ণ। এটা শুধুমাত্র যে ভর্তি পরীক্ষার জন্যই গুরুত্বপূর্ণ তাই নয়, এটা আমাদের জাতীয় জীবনে এবং আন্তর্জাতিক জীবনেও খুবই গুরুত্বপূর্ণ এবং সেভাবেই তাৎপর্যপূর্ণভাবে এটা পালন করা হয়। বিশ্ব মাদক বিরোধী দিবস এটা হচ্ছে 26 জুন। 26 জুন বিশ্ব মাদক বিরোধী দিবস। তারপর 11 জুলাই বিশ্ব জনসংখ্যা দিবস। 6 আগস্ট হচ্ছে হিরোশিমা দিবস। আর 9 আগস্ট হচ্ছে নাগাসাকি দিবস। এবং তার পাশাপাশি 9 আগস্টে আরও একটি দিবস রয়েছে, সেটা হচ্ছে বিশ্ব আদিবাসী দিবস। বিশ্ব সাক্ষরতা দিবস হচ্ছে 8 সেপ্টেম্বর। আন্তর্জাতিক অহিংস দিবস বা
হিংসা বিদ্বেষ বাদ দিয়ে দেওয়ার যে দিবস সেটা হচ্ছে 2 অক্টোবর। বিশ্ব শিক্ষক দিবস হচ্ছে 5 অক্টোবর। 14 অক্টোবর হচ্ছে বিশ্ব শিশু দিবস। 15 অক্টোবর হচ্ছে বিশ্ব সাদাছড়ি দিবস। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই বিশ্ব সাদাছড়ি দিবস এটা আবার কেমন ধরনের একটা দিবস, আবার এটা এখানে কেন বলা হচ্ছে বা এটা আমি কেন পড়াচ্ছি। এটা তোমাদেরকে বলার কারণ হচ্ছে বিগত বছরে এটি প্রশ্ন হিসেবে এসেছিল, তাই এটা তোমাদের জানানোর জন্য মূলত বলছি যে শুধুমাত্র যে গুরুত্বপূর্ণ দিবসগুলোই পরীক্ষায় আসে তাই নয়, অনেক সময় অগুরুত্বপূর্ণ কিছু বা ব্যতিক্রমী ধরনের কিছু প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আমাদের সাধারণ জ্ঞানের দৌড় কতটুকু সেটা যাচাই করার জন্য। তারপর বিশ্ব খাদ্য দিবস, এটি হচ্ছে 16 অক্টোবর। জাতিসংঘ দিবস, এটি হচ্ছে 24 অক্টোবর। বিশ্ব এইডস দিবস 1 ডিসেম্বর। আর গুরুত্বপূর্ণ বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। আশা করি এই যে দিবসগুলো সংক্রান্ত যে গুরুত্বপূর্ণ আলাপ সেটি তোমাদের কাছে সংক্ষেপে হলেও স্পষ্ট। এই যে দিবসগুলো এগুলো কিন্তু আমাদের খুব সহজে মনে রাখার কোনো উপায় নেই। আমি যেটা করতাম, আমি আমার ক্যালেন্ডারে এগুলো দাগিয়ে রাখতাম যে আজকে 11 জুলাই, আজকে হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস, আজকে 10 ডিসেম্বর, আজকে হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস, এবং এগুলো বারবার করে দেখতাম। দেখতে দেখতেই আসলে মনে চলে আসে। তার মানে খুব জোর করে বারবার পড়ে পড়ে যেটা মুখস্থ করতে হবে এমন কিন্তু কোনো কথা নেই। আমরা যদি একটু বারবার দেখি, নিয়মিত দেখি, তাহলেই আমাদের এই ব্যাপারটা আয়ত্তে চলে আসবে। আরও একটা কাজ করতে পারো, তোমার টেবিলে সামনে তুমি কিন্তু এই দিবসগুলো টেবিল আকারে লিখে আটকে রাখতে পারো, যাতে করে পড়তে বসলেই তোমার একবার পড়ার শুরুতে একবার পড়ার শেষে এটা দেখে নিতে কোনো সমস্যাই না হয়। তারপর এখন আমরা পূর্ববর্তী বছরের কিছু প্রশ্ন দেখি। 1987 সালে স্বাক্ষরিত মন্ট্রিল প্রোটোকলের বিষয়বস্তু কি ছিল? এটি ডি ইউনিটে অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2010 সালে প্রশ্ন হিসেবে এসেছিল। এর মূল বিষয়বস্তু ছিল পরিবেশ সংক্রান্ত আলাপ আলোচনা। তারপর সর্বোচ্চ গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী দেশ কোন দুটি? এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে 2017 সালে প্রশ্ন হিসেবে এসেছিল। এটার উত্তর হচ্ছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া। তারপরে প্রশ্ন হচ্ছে বিশ্ব খাদ্য দিবস কবে? এটি জাহাঙ্গীরনগরের বি ইউনিটে 2010 আর 11 সালে দুইবার এসেছে, অর্থাৎ খাবারের প্রতি বেশ একটা মনোযোগ দেখা যাচ্ছে। বিশ্ব খাদ্য দিবস এটি 16 অক্টোবর অনুষ্ঠিত হয়। তারপর ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2017 সালে প্রশ্ন হিসেবে এসেছিল যে কিয়োটো প্রোটোকল কিসের সাথে সম্পর্কিত? এটি বলাই বাহুল্য পরিবেশের সাথে সম্পর্কিত। এরপর ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 1996 এবং 1998 সাল বেশ অনেক দিন আগে প্রশ্ন হিসেবে এসেছিল যে ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? উত্তর দিয়ে দিও না যে ধরিত্রীর উপর বা পৃথিবীর উপর। ধরিত্রী সম্মেলন যে বছর যেখানে অনুষ্ঠিত হয় সে বছর সেখানেই উত্তরটা দিতে হবে, যদি আলাদা করে সাল উল্লেখ করা না থাকে। তো আমরা যেটা দিতে পারি ধরিত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় এর উত্তর হিসেবে আমরা বলতে পারি রিও ডি জেনিরোতে। তারপর ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2016 সালে প্রশ্ন হিসেবে এসেছে যে COP21 সম্মেলন কিসের সাথে সম্পর্কিত? এটা হচ্ছে বিশ্বের যে পরিবেশ পরিবর্তন সেটির সাথে। তারপর হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বি ইউনিটে 2017 সালে আসা একটা প্রশ্ন, এটা হচ্ছে মানবাধিকার কোন ধরনের অধিকার? এটা একটা অনুধাবনমূলক প্রশ্ন, এর উত্তর হচ্ছে প্রাকৃতিক অধিকার। এরপরের প্রশ্ন ঢাকা ইউনিভার্সিটি ডি ইউনিটে 2004 সালে এসেছে যে ডেটন চুক্তির মাধ্যমে কোন সংকটের পরিসমাপ্তি ঘটে? ডেটন চুক্তির মাধ্যমে আমরা লেকচারেই দেখেছি যে বসনিয়া চুক্তির বা বসনিয়া সংকটের একটা সমাধান ঘটে কিংবা বসনিয়া সংকটের একটা পরিসমাপ্তি ঘটে। আশা করি এই যে লেকচারটা আমরা পড়লাম, দেখলাম, জানলাম, এগুলো থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পেয়েছি। অর্থাৎ কোন কোন টপিকগুলো কভার করতে হবে সেগুলো আমরা দেখে নিলাম এবং তার পাশাপাশি আমরা জেনে নিলাম যে এই টপিকগুলো থেকে বিগত বছরে কোন কোন প্রশ্নগুলো এসেছে। অর্থাৎ আমাদের কাছে পরিষ্কার একটা ধারণা আছে, আমরা জানি কি পড়তে হবে, আর কি পড়তে হবে সেটা তো একবার পড়লামই। তারপরেও তোমাদের দায়িত্ব হচ্ছে নিয়মিত এগুলো একটু পড়া, চর্চা করা, কারণ এখানে এত ইনফরমেশন যে মনে রাখা এবং পরীক্ষা আসলে ঠিকঠাক মতো সেটার উত্তর করা বেশ কঠিন একটা কষ্টসাধ্য কাজই বটে।
তবে এই কাজটা করাও তোমার জন্য কোনো ব্যাপারই হবে না যদি তুমি নিয়মিত চর্চা করো এবং অধ্যবসায়ের মধ্যে থাকো। আমার সাথে এতক্ষণ থাকার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ক্লাসে দেখা হবে আবারও।